গাইস, আপনি কখনো না কখনো এমন কাজের অফার তো অবশ্যই পেয়েছেন যেখানে বলা হয় কিছুই করতে হবে না, শুধু 4 জন মেম্বার অ্যাড করতে হবে এবং আপনি ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারবেন এর মাধ্যমে। শুনতে তো খুবই লোভনীয়, তাই না? কিন্তু এই সহজ উপার্জনের ফাঁদে পা দিয়ে গোল্ডি নামের এক যুবক কিভাবে নিজের জীবন আর পুরো পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেয় তার বাস্তব চিত্র উঠে এসেছে আজকের এই ভিডিওতে। নেটওয়ার্ক মার্কেটিং বা পিরামিড স্কিমের আসল চেহারাটা আসলে কি, আজকের এই কাহিনী থেকে সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো। আজ আমরা দেখতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া মিনি ওয়েব সিরিজ দ্য পিরামিড স্কিম। গাইস, আজকের ওয়েব সিরিজটা আমাদের রিয়েল লাইফের সাথে অনেক বেশি রিলেটেড। তাহলে গাইস, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। সিরিজের শুরুটা হয় দিল্লির ময়ূর বিহার এলাকা থেকে। এখানে নমন নামের এক সাধারণ ছেলে তার মাসি প্রমিলার বাড়িতে বেড়াতে আসে, কিন্তু মাসির বাড়িতে পা রাখতেই নমনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। মাসি প্রমিলা কোনোরকম সময় নষ্ট না করে নমনকে সোজা ড্রয়িং রুমে বসিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা মস্ত বড় বিজনেস প্ল্যান বোঝানো শুরু করে। আসলে প্রমিলা এবং তার স্বামী চুনমুন পান্ডে WWW অর্থাৎ হুইলিং ওয়ার্ল্ড নামের একটা ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত ছিল। এই ধরনের কোম্পানিগুলোর মূল কাজই হলো প্রোডাক্ট বিক্রির বাহানায় নিজেদের নিচে বেশি বেশি মানুষকে যুক্ত করা এবং নতুনদের টাকা দিয়ে নিজেদের লেভেলগুলো পূরণ করা। প্রমিলা নমনকে কাগজে কলমে ছক কেটে বোঝায় যে তার কিছুই করতে হবে না, শুধু নিজের নিচে কষ্ট করে 4 জন মানুষকে মেম্বার হিসেবে যুক্ত করতে হবে। তারপর সেই 4 জন মানুষ তাদের নিজে আরও 4 জনকে যুক্ত করবে। এভাবে একটা মানব চেইন তৈরি হতে থাকবে এবং ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম আসতে শুরু করবে। প্রমিলা নমনকে লোভের টোপ দিয়ে বলে যে সে যদি মন দিয়ে কাজ করে তবে মাত্র 6 মাসের মধ্যেই কোম্পানির সর্বোচ্চ ডায়মন্ড লেভেলে পৌঁছে যাবে, আর তখন কোম্পানি থেকে তাকে আস্ত একটা হেলিকপ্টার দেওয়া হবে। মাসির এইসব আকাশ কুসুম আর অবাস্তব বড় বড় কথা শুনে নমনের দম বন্ধ হয়ে আসতে থাকে এবং সে ঘরের ভেতর বেশ সাফোকেটিং অনুভব করে। ঠিক তখনই পরিস্থিতি আরও জমানোর জন্য সেখানে প্রমিলার মেয়ে কৃতিকা আসে। নমন আর কৃতিকা একে অপরের প্রতি কিছুটা আকৃষ্ট ছিল, তাই নমন ভেবেছিল কৃতিকা হয়তো তাকে বাঁচাবে। কিন্তু টুইস্ট হলো এই যে কৃতিকাও আসলে তার বাবা মার একই রঙে রঙানো ছিল। সে ঘরে ঢুকেই নমনকে কোম্পানির টপ লিডার ডায়মন্ড দিলজিতের একটা চরম মোটিভেশনাল ভিডিও দেখাতে শুরু করে দেয় এবং তাকে আজই কোম্পানি জয়েন করার জন্য মারাত্মক চাপ দিতে থাকে। এইসব জিনিসে চরম বিরক্ত আর অতিষ্ঠ হয়ে নমন কোনো মতে একটা জরুরি কাজের বাহানা বানায় এবং সেখান থেকে নিজের জান বাঁচিয়ে পালিয়ে যায়। আমি নিজের লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা পরিচিত ফ্রেন্ড ছিল যেখানে আমাকে জ্ঞান দিচ্ছিল যে এভাবে এভাবে কোম্পানিতে জয়েন করে অনেক টাকা ইনকাম করা যায় কোনো কাজ করা ছাড়াই। বাট অ্যাকচুয়ালি আই নো হোয়াট উইল হ্যাপেন উইথ আর। সো আফটার 1 মাস পরে আমি জানতে পারি যে তার সাথে কি হয়েছিল। অ্যাকচুয়ালি সে যে টাকাগুলো দিয়ে ঢুকেছিল সেই টাকাটাও সে মারা খেয়েছিল। অ্যান্ড ওই সময় আই ওয়াজ লাইক, ও আই নো দ্যাট বিফোর। যাই হোক গাইস, কাহিনীতে ফিরি। অন্যদিকে আমাদের দেখা হয় এই কাহিনীর প্রধান চরিত্র গোল্ডি চৌহানের সাথে। গোল্ডি নিজের একটা ছোটোখাটো মোবাইলের দোকান চালাতো। সে ভীষণ চালাক, কাস্টমারদের বোকা বানিয়ে পুরনো নষ্ট ফোন ঠিক করে নতুন বলে বেশি দামে বিক্রি করে দিত। এক কাস্টমারকে 19,000 টাকাতে একটা মোবাইল সেল দিয়ে যখন টাকা গুনে পকেটে রাখবে তখনই সেখানে চলে আসে পিন্টু নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। পিন্টু গোল্ডির থেকে সেই টাকা জোর করে কিনে নেয় আর বলে বাকি টাকা কবে দিবে। গোল্ডি জানায় তার ব্যবসা এখন খারাপ যাচ্ছে, কিন্তু পিন্টুর এতে কিচ্ছু যায় আসে না। সে টাকা কখন পাবে সেটা জানতে চায়, কারণ সে জানতে পেরেছে গ্রাম থেকে তার দাদা এসেছে যার কাছে অনেক টাকাও আছে। তো গোল্ডি বলে কাল বিকেলে বাকি টাকা দিয়ে দিবে। পিন্টু হুমকি দেয় যে কালকের মধ্যে যদি সে টাকা পুরোটা ফেরত না পায় তাহলে দোকান খালি করে সব মোবাইল আর মালামাল তুলে নিয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরেই গোল্ডি পাশের একটা মুদি দোকানে যায় বাকিতে কিছু জিনিসপত্র কিনতে। ঠিক তখনই সেখানে একটা গিফট নিয়ে চুনমুন আসে এবং সেই মুদি দোকানদারকে দেয়। সেখানেই চুনমুন পরিচিত হয় গোল্ডির সাথে। চুনমুন গোল্ডিকে জানায় সে ব্যাংকের ম্যানেজার পদে আছে। চুনমুন একজন পাকা শিকারী গোল্ডির মুখের হতাশা দেখে তার খারাপ আর্থিক পরিস্থিতিটা আঁচ করতে পারে। গোল্ডি বাইরে থেকে তার পুরাতন বাইক চালু করার অনেক চেষ্টা করছিল। তখনই চুনমুন বেশ দামি একটা গাড়ি থেকে গোল্ডিকে উদ্দেশ্য করে বলে, তোমার বয়সে আমার অবস্থা তোমার মতোই ছিল, তবে অনেক কষ্ট করে এখন আমার ভাগ্য বদলে গেছে। গোল্ডি জানতে চায় কিভাবে। চুনমুন জানায় জ্যাম্বো লাইফ কোম্পানির মাধ্যমে। মানে ওই যে টিপিক্যাল মার্কেটিং। তুমি যদি তোমার ভাগ্য বদলাতে চাও তাহলে একটা ভিডিও দেখো। গোল্ডি গাড়ির ভেতরে গেলে চুনমুন একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে জ্যাম্বো লাইফ কোম্পানির সিইও জানায় আগে সে অনেক গরিব ছিল, দুবেলা খাবার খাওয়ার জন্য লড়াই করছিল, কিন্তু এই জ্যাম্বো লাইফ তার জীবনকে ম্যাজিকের মতো বদলে দিয়েছে এবং তার সব সমস্যা এক নিমিষে দূর করে দিয়েছে। যেহেতু গোল্ডি এখন আর্থিক অনটন আর মানসিক চাপে ছিল, তাই সে জ্যাম্বো কোম্পানির সিইও
বাজাজের। এই সাজানো কাহিনীর সাথে নিজের জীবনকে পুরোপুরি মেলাতে শুরু করে এবং মনে মনে জ্যাম্বো লাইফে যুক্ত হওয়া নিয়ে ভাবতে থাকে। আসলে এই ধরনের ফ্রড কোম্পানির লোকেরা মানুষের অভাব দুর্বলতা দেখিয়ে আঘাত করে, যাতে তাকে সেই কষ্টের জীবন থেকে মুক্তির রঙিন স্বপ্ন দেখিয়ে নিজেদের কোম্পানির ফাঁদে ফেলতে পারে। যখন গোল্ডি চরম হতাশা আর নতুন আশার আলো নিয়ে বাড়ি ফেরে, তখন সে দেখতে পায় যে গ্রাম থেকে তার দাদু, যাকে সবাই বাবু বলে ডাকে, বাড়িতে এসেছে। পাশাপাশি তার ফুফু এবং ফুফা সপরিবারে সেখানে উপস্থিত। আসলে সেদিন ছিল রাখি বন্ধন উৎসব, তাই পুরো পরিবার এক ছাদের নিচে জড়ো হয়েছিল। কিন্তু ওপর থেকে উৎসবের আনন্দ দেখালেও তাদের আসার পেছনে উদ্দেশ্য ছিল অন্য কিছু। পরিবারের সবাই জানে যে আজ দাদুর পুরনো একটা ইন্স্যুরেন্সের ম্যাচিউরিটির টাকা অ্যাকাউন্টে আসবে, তাই সবাই নিজেদের অংশ পাওয়ার লোভে চাতক পাখির মতো বসেছিল। দাদুর বাড়িতে একটা আলাদা দাপট ছিল, তবে তিনি বেশিরভাগ সময় গ্রামেই থাকত। সব আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে শোচনীয় আর্থিক অবস্থা ছিল গোল্ডির পরিবারেরই, আর সেই সুযোগটাই নিত বাকিরা। স্বয়ং দাদুও গোল্ডির বাবার দারিদ্রতা নিয়ে সবার সামনে উপহাস করে। যাই হোক, দাদু যখন বাথরুমে ফ্রেশ হতে যায়, তখন গোল্ডি বলে, বাবু, আমার কিছু টাকা দরকার, যদি দিতেন তাহলে ভালোভাবে বিজনেস করতে পারতাম। কিন্তু বাবু গোল্ডিকে অনেক অপমান করে টাকা দেয় না। তখনই সেখানে গোল্ডির ছোট বোন জয়া চলে আসে। বাবু বলে, রাখি বন্ধন শুরু করো, আর গোল্ডিকে বলে, সারা জীবন চেয়েই গেলে দিতে কবে শিখবে। কথাটা শুনে গোল্ডির অনেক খারাপ লাগে। গোল্ডির মনে তখন শুধু বাজাজের কথাগুলো কানে ভাসছিল। সে বলেছিল, কেউ আপনার আপন না, যে আপনাকে সফল হতে সাহায্য করবে সেই আপনার আপন। এই সব কিছু গোল্ডি দেখছিল। তখন তার দোকানে একজন মিউজিক টিচার শ্রীবাস্তব আসে। সে গোল্ডিকে বলে, আমার ভিডিওতে একটু লাইক বাড়িয়ে দাও, কাল থেকে মাত্র 7ই আটকে আছে। গোল্ডি শ্রীবাস্তবকে বলে, কি হবে লাইক বাড়িয়ে, চলছে না আপনার চ্যানেল, বন্ধ করে দেন। শ্রীবাস্তব বলে, সবার জীবনে সঠিক সময় আসে, যখন সেই সময় আসবে তখন সব কিছু বদলে যাবে। তখন গোল্ডির কাছে চুনমুনের ফোন আসে। সে জানায় আপনার দাদুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। গোল্ডি জানতে চায় কত টাকা। চুনমুন জানায় সেটা পরে জানতে পারবে। এরপর জয়া সবার হাতে রাখি বাঁধে, সবাই তাকে উপহার দেয়। তবে জয়া যখন গোল্ডির হাতে উপহার চায়, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাড়ির সবাই তাকে নানান কথা শোনাতে থাকে। সেই সময় গোল্ডি গিয়ে চুনমুনের কোম্পানির একটা রুটি মেকার জয়াকে উপহার দেয়। সবাই সেটা দেখে অনেক প্রশংসা করে। এদিকে বাবু জয়াকে সোনার চুড়ি উপহার দেয়। সেটা দেখে সবাই ভাবে তাহলে বাবু টাকা পেয়েছে। সবাই মিলে বাবুকে প্রেশার দেয় টাকা দেওয়ার জন্য, তবে তিনি সাফ জানিয়ে দেয় কাউকে একটা কানা করিয়েও দেবে না, সব নিজের কাছেই রাখবে। এ কথা শুনে বাকি আত্মীয়রা হতাশ হয়ে পড়ে। তখনই চুনমুন গোল্ডিকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে তার দাদুর অ্যাকাউন্টে 22 লক্ষ টাকা ঢুকেছে। এবার গোল্ডি দাদুকে একপাশে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আস্তে করে কানের কাছে বলে যে সে সব জেনে গেছে, যে অ্যাকাউন্টে পুরো 22 লক্ষ টাকা ঢুকেছে এবং সত্যটা বাড়ির আর কোনো সদস্যই জানে না। গোল্ডি দাদুকে বলে যে দাদু যদি তাকে ব্যবসা করার জন্য কিছু টাকা ক্যাশ দিয়ে দেয়, তবে সেই গোপন কথাটি নিজের পেটেই রাখবে। নিজের এই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দাদু আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গোল্ডিকে 50,000 টাকা দিয়ে দেয়। টাকা হাতে পেতেই গোল্ডি সরাসরি চলে যায় চুনমুনের বাড়িতে। চুনমুন গোল্ডিকে আমের জুস খেতে দেয় আর মিষ্টি কথায় ভোলাতে থাকে। তখনই গোল্ডির কাছে পাওনাদার পিন্টু কল করে বলে 1 ঘন্টার মধ্যে দোকানে না গেলে সে সব কিছু নিয়ে চলে যাবে। গোল্ডি চুনমুনকে বলে, আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, যেতে হবে। কিন্তু চুনমুন বলে, এই সুযোগ মিস হয়ে গেলে পরে পস্তাতে হবে। গোল্ডি তাও চলে যেতে লাগলে দিব্যজ্যোতি নামের একটা লোক আসে। সেও গোল্ডিকে বিভিন্নভাবে বোঝায় যে বাজাজ স্যার নিজে সেমিনার করবে, সব টিকিট সেল হয়ে গেছে, একটা বাকি আছে। এসব শুনে গোল্ডি পিন্টুকে কল করে আর খুব ভাব নিয়ে বলে যে সে এখন নতুন বিজনেস শুরু করতে চলেছে, তাই পিন্টু যেন দোকানের সব পুরনো মালামাল আর ফোন তুলে নিয়ে চলে যায়। এই কথা শুনে চুনমুন গোল্ডিকে বাহাবা দেয়। এরপর হেলিকপ্টার নিয়ে হাজির হয় জ্যাম্বো লাইফ কোম্পানির মালিক মিস্টার বাজাজ। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় ঠেলে সে চলে যায় সেমিনারে ভাষণ দিতে। স্টেজে দাঁড়িয়ে মোটিভেশনাল কথার ম্যাজিক দিয়ে গোল্ডির মাথায় এই কথা পুরোপুরি ঢুকিয়ে দেয় যে এই আন্তর্জাতিক বিজনেসের পরবর্তী কোটিপতি অন্য কেউ নয়, স্বয়ং গোল্ডি হতে চলেছে। আসলে এই পুরো পিরামিড বা ডিরেক্ট সেলিং বিজনেসটা কোনো প্রোডাক্টের জোরে না, বরং মোটিভেশন আর অন্ধবিশ্বাসের জোরে চলছিল। এখানে গোল্ডি ও তার মতো অনেক মানুষ পুরোপুরি তাদের এই সাজানো পিরামিড স্কিমের মায়া জালে অন্ধের মতো ফেসে যায়। এরপর শুরু হয় ডিরেক্ট সেলিংয়ের আসল খেলা। চুনমুন তাকে জ্যাম্বো লাইফের কিছু সাধারণ ও মানহীন প্রোডাক্ট হ্যান্ডওভার করে দেয়, যা সে 11,000 টাকা দেওয়ার বিনিময়ে পেয়েছিল। এরপর চুনমুন তাকে একটা মিটিংয়ে নিয়ে যায়, যেখানে চুনমুনের ইমিডিয়েট আপলাইন দিব্যজ্যোতি তাদের নতুনদের কাজ শেখাতে গিয়ে জানায় যে তাদের সবাইকে বিজনেসে সফল হতে হলে সবার আগে নিজেদের চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের একটা লম্বা লিস্ট তৈরি করতে হবে। তারপর তাদের সাথে নিজে একা কোনো কথা না বলে নিজেদের
আপলাইনের দেখা করাতে হবে। নিজে একা ভুলেও কাউকে প্ল্যান বোঝাতে বা মিটিং করতে যাওয়া যাবে না, কারণ সিস্টেমে বা স্ক্রিপ্ট অনুযায়ী চললে তবেই মানুষ এই ব্যবসায় জয়েন করে। কিন্তু গোল্ডির কাছে এই সিস্টেমে চলার কথাগুলো একদম সময় নষ্ট মনে হয়। সে নিজের চালাকিতে অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেই একাই গ্রাম এবং শহরের চেনা মানুষদের বোঝাতে মাঠে নেমে পড়ে। কিন্তু তার মুখের এই রাতারাতি কোটি কোটি টাকা কামানোর অবাস্তব কথা শুনে সাধারণ মানুষ তাকে বিশ্বাস তো করেই না, উল্টো তাকে পাগল ও জোচ্চোর ভেবে তাড়িয়ে দেয়। ফলে সে প্রথম দফায় একজন মানুষকেও কনভিন্স করতে পারে না। সব জায়গায় রিজেকশন পেয়ে সে কিছুটা দমে যায় এবং শেষে বাধ্য হয়ে সে ডায়েরি খুলে লিস্ট তৈরি করার চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো তার বাবার স্বভাবের কারণে কোনো রিলেটিভ বা আত্মীয়দের সাথে তাদের পরিবারের ভালো সম্পর্ক ছিল না। তাই সে অনেক মাথা খাটিয়েও মাত্র 6 জন মানুষেরই একটা লিস্ট করতে পারে। আর যখন এই ছোট্ট লিস্ট সে চুনমুনকে গিয়ে দেখায়, তখন চুনমুন হাসাহাসি করে বলে যে, আরে ভাই, এর চেয়ে বেশি মানুষ তো তোমার বিয়েতে ফ্রিতে খেতে চলে আসবে। তারপর তাকে শেখানো হয় যে বন্ধুদের ফোন করে সবাই কিভাবে ডাকতে হয়। তারা তাকে কিছু বন্ধুকে তার বাড়িতে জড়ো করতে বলে, যেখানে এসে তারা ব্যবসা বোঝাতে পারবে। আর যখন সে সবাইকে জড়ো করে, তখন সেখানে চুনমুন এবং তার স্ত্রী প্রমীলা লম্বা চওড়া কথা বলতে শুরু করে যে তারা ওয়াশিংটন ঘুরে এসেছে এবং তাদের সাপ্তাহিক আয় লক্ষ লক্ষ টাকা। যেহেতু তারা সবাই শিক্ষিত ছেলে ছিল, তাই তারা এই মিথ্যা ধরে ফেলে এবং তাদেরকে প্রতারক বলে সেখান থেকে চলে যায়। এ ধরনের মিথ্যা বলার কারণে গোল্ডি চুনমুনকে অপমান করে এবং চুনমুন রেগে গিয়ে সেখান থেকে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা দিব্যজ্যোতির কাছে তার নামে অভিযোগ করে এবং বলে যে গোল্ডি নিজের নিয়মের তো কথাই শোনে না। সেখানে গোল্ডি তাদের বলে যে চুনমুন ঠিকঠাক কথা বলতেই জানেন না, ওনার কারণে তার দল কোনোদিন তৈরি হতে পারবে না। ইতিমধ্যে চুনমুনের মেয়ে কৃতিকা গোল্ডির পিস্তুত ভাই সৎকারের কাছাকাছি আসতে থাকে। এবার গোল্ডি নিজের নিচে 4 জন মানুষ যুক্ত করার জন্য নিজেরই দাদু এবং প্রতিবেশীদের মধ্য থেকে 2 জনকে যুক্ত করে নিজের 3 জন সদস্য পূরণ করে নেয়। কিন্তু সেই লোকগুলো এমন ছিল যে আগে কোনো দল তৈরি করতে পারত না, তারা তো কেবল সম্পর্কের খাতিরে যুক্ত হয়েছিল। আর সেই জন্য এবার গোল্ডি তার 4র্থ সদস্যের জন্য কোনো যোগ্য মানুষকে খোঁজার চেষ্টা করে। তখনই তার নজর পড়ে শ্রীবাস্তবের ওপর, যিনি খুব দারুণ একজন বক্তা ছিলেন এবং তাকে রাজি করানোর পরিকল্পনায় গোল্ডি লেগে পড়ে। তখনই সে একটা ভালো সুযোগও পেয়ে যায়। আসলে স্কুলে বাচ্চাদের ক্লাস বন্ধ করিয়ে শ্রীবাস্তব তাদের গান শেখাচ্ছিলেন, যার অভিযোগ সৎকারের বাবা প্রধান শিক্ষকের কাছে করে দেয় এবং সেই কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। শ্রীবাস্তবের স্বপ্ন ছিল যে তিনি তার সন্তানকে ঘোড়সওয়ারি করাবেন এবং মৌসুরিতে ঘুরতে যাবেন, কিন্তু এখন এই স্বপ্ন তার থেকে দূরে চলে যেতে দেখা যাচ্ছিল। তখনই গোল্ডি তার কাছে পৌঁছে যায় এবং তাকে তরুণ স্যারের ভিডিও দেখিয়ে দেয়, যা দেখে তিনি অনুপ্রাণিত হয়ে যায় এবং নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য তার সাথে জ্যাম্বো লাইফে যুক্ত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দাদু গোল্ডিকে বাড়ি রাখে এবং তাদের একটা ডায়েরি দেয়, যাতে তার সমস্ত আত্মীয়দের তালিকা ছিল। গোল্ডিকে তাদের সবাইকে নিমন্ত্রণ করতে যেতে হতো তার মৃত ঠাকুমার জন্মদিনের জন্য। এখন যেহেতু গোল্ডি এত বড় একটা তালিকা পেয়ে গিয়েছিল, তাই সে এই বাহানায় সেই মানুষদেরই নিজের ব্যবসায় যুক্ত করানোর চেষ্টা করতে থাকে। কিন্তু একটা গ্রামে যখন সে তার কাকার এলাকার মানুষকে নিজের পরিকল্পনা বোঝাচ্ছিল, তখন সেই মানুষগুলো জ্যাম্বো লাইফকে আগের প্রতারক কোম্পানির মতোই মনে করে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কারণ কিছুদিন আগে আরেকটা কোম্পানি তাদের সবার টাকা নিয়ে পালিয়েছিল এবং তার রাগ তাদের আজও ছিল। এরপর গোল্ডি এবং শ্রীবাস্তব পরিকল্পনা করে যে তার দাদুর গ্রামের অনুষ্ঠানে অনেক মানুষ থাকবে এবং তারা নিজেদের পরিকল্পনা সেখানে মানুষকে দেখাবে। তাই নিজের প্রভাব জমানোর জন্য গোল্ডি তার ঊর্ধ্বতন কর্মকর্তা দিব্যজ্যোতির গাড়ি চেয়ে নিয়ে যায়। তার সাথে শ্রীবাস্তবও ছিলেন। সেখানে গাড়ি আর গোল্ডির পোশাক দেখে ওখানকার ছেলেরা অবাক হতে থাকে যে এ তো অনেক দূরে গিয়ে গেছে। এবং তখনই একটা ছেলে অনেকগুলো ছেলেকে জড়ো করে তাদের পরিকল্পনা বোঝানোর জন্য বলে দেয়। গোল্ডি চেয়েছিল যে ব্যবসা বোঝাতে দিব্যজ্যোতি স্যার আসুন, কিন্তু আসেন চুনমুন পান্ডে, কারণ তিনি ছিলেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা। আর তিনি বরাবরের মতো ভালোভাবে বোঝাতে পারেন না, যার ফলে সেই সমস্ত ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়। আর শ্রীবাস্তব স্যার নিজের অনুপ্রেরণামূলক কথা দিয়ে গ্রামের কিছু মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে নেয় এবং তাদের জ্যাম্বো লাইফের পণ্য ব্যবহার করতে দেয়, যার ফলে খুশি হয়ে সেই লোকেরা জ্যাম্বো লাইফে যোগ দেওয়ার জন্য মেনে নেয়। কারণ শ্রীবাস্তব স্যার তাদের স্বপ্নগুলো পূরণ করার আশাই দেখাচ্ছিলেন এবং সে যেহেতু খুব ভালো একজন প্রেজেন্টার, যেটা আমরা দেখলাম মুভিতে, এর জন্যই হয়তো। এরই মধ্যে আমরা জানতে পারি যে সৎকারের পিসির ছেলে সার্থকের শিক্ষানবিশ চাকরি লেগেছে এবং এরপর সে লক্ষ লক্ষ টাকার বেতন পেতে পারত। আসলে সার্থক সৎকারের নিজেরই ভাই ছিল, কিন্তু ছোটবেলায় তার পিসিমাকে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু সৎকার কিছুই করছিল না, তাই তার বাবা তার উপর সবসময় রাগই করতেন। আর সেই জন্য গোল্ডি সৎকারের বাড়ি আসে তাকে যুক্ত করানোর জন্য, কিন্তু তার বাবা মানা করতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা একটা পরিবারকে দেখি, যাতে একজন বৃদ্ধ এবং তার স্ত্রী থাকতেন। বৃদ্ধের হৃদরোগের সমস্যা ছিল এবং তাদের ছেলে জার্মানিতে থাকতো।
সে এখানে তার বাবা মায়ের সেবার জন্য গণেশ নামের এক ছেলেকে রেখেছিল। ওই তাদের খেয়াল রাখত। একদিন যখন সে সিঙ্গারার দোকানে থাকে তখন সৎকার তাদের কাছে এসে 100 সিঙ্গারা নিয়ে যায়, কারণ তার কোম্পানি জ্যাম্বো লাইফের একটা ভ্রমণে যাচ্ছিল। এটা দেখে গণেশ এবং দোকানদারও কিছুটা আকৃষ্ট হতে থাকে। এখন যেহেতু গোল্ডি এবং শ্রীবাস্তবের দল বড় হতে চলেছিল এবং গোল্ডি নিজের প্রথম স্তরও পূরণ করে ফেলেছিল, তাই তাকে দিব্যজ্যোতি একটা নতুন স্মার্টফোন উপহার দেয়, যার উপর তরুণ স্যারের ভিডিও কলও আসে। যা দেখে পুরো দল পূর্ণ উৎসাহে চলে আসে এবং চুনমুন উদাস হয়, কারণ তিনি নিজের দলে কাউকেই যুক্ত করতে পারেননি। ওনার দ্বিতীয় দিক একেবারেই কাজ করছিল না, সেজন্য ওনার স্তরও বাড়ছিল না। এবার গোল্ডি আরও একটা নতুন চাল চালে। সে নিজের দলকে বলে যে তারা যদি তরুণ স্যারের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চায় তবে সে ওনাকে ডাকছে, শুধু তাদের পুরো প্রেক্ষাগৃহটি পূর্ণ করতে হবে। আসলে গোল্ডি একটা বড় সভার কথা ভেবেছিল, যাতে করে সে মানুষকে ডেকে তাদের তরুণ স্যারের অনুপ্রেরণা দিয়ে যুক্ত করাতে পারে। কিন্তু এর জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল। সে নিজের দলকে বেশি বেশি মানুষকে সেখানে আসার জন্য রাজি করাতে বলে। সেই সবার প্রবেশ মূল্য ছিল 500 টাকা, যাতে খাওয়া দাওয়া এবং বিনোদনও ছিল, কারণ তাতে সে নামী অভিনেতা রণধীর চৌধুরী এবং প্রীতিকে ডাকার কথা ভাবছিল, যাকে দেখার জন্য অনেক মানুষ উৎসুক ছিল। কিন্তু সেই দুজনকে ডাকার জন্য গোল্ডিকে 3 লক্ষ টাকার জোগাড় করতে হতো, যার জন্য সে দাদুর কাছে আসে এবং তাকে বলে যে তারা যদি আমাদের ব্যবসায় টাকা লাগায় তবে তাদের টাকা 2 মাসে দ্বিগুণ হয়ে যাবে। লোভের বশে এসে দাদু এবং তার এক সাথী 3 লক্ষ টাকা দিয়ে দেয় দ্বিগুণের লোভে। পুরো শহরে রণধীর চৌধুরীর বিজ্ঞাপন লাগিয়ে দেওয়া হয় এবং এইসব হরিদ্বারে হচ্ছিল। তখনই একদিন গণেশ হাসপাতালে সৎকারের সাথে দেখা করে এবং তাকে ব্যবসায় যোগ দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, এবং তারপর সৎকার তাকে ও মহেশ দুজনকে অনেকগুলো ছেলের সাথে যুক্ত করিয়ে দেয়। সব লোক তরুণ স্যারের আসার প্রস্তুতিতে লেগে যায়, কিন্তু যখন গোল্ডি তরুণ স্যারের সাথে কথা বলার চেষ্টা করে তখন তিনি নিজের ব্যবস্থাপক ম্যানেজার দিয়ে বলিয়ে দেয় যে তরুণ স্যারকে সবাই ডাকতে হলে 1 লক্ষ টাকা দিতে হবে, এবং এটা শুনে গোল্ডির মাথা ঘুরে যায়। সে সেই সময়ের জন্য হ্যাক করে দেয়। এরপর মঞ্চে প্রথমে রণধীর চৌধুরী এবং কীর্তির নাচ হয় এবং কিছুটা অনুপ্রেরণামূলক কথার পর রণধীর চৌধুরী প্রধান অতিথিকে ডাকেন, কিন্তু তিনি তরুণ স্যার না হয়ে শ্রীবাস্তব স্যার হন। আর এটা দেখে তরুণ স্যার অপমানের কারণে সেখান থেকে রেগে চলে যায়। গোল্ডির পরিকল্পনা ছিল যে সে এখন তরুণ স্যারের জায়গায় শ্রীবাস্তব স্যারকে জ্যাম্বো লাইফের মূল মুখ বানাবে। যেহেতু গোল্ডি এবং শ্রীবাস্তব স্যারের দল অনেক বড় ছিল, তাই তাদের এখন সরাসরি উচ্চপদস্থ নেতা শ্রবণের অধীনে যুক্ত করে দেওয়া হয়, যার ফলে চুনমুন এবং দিব্যজ্যোতির খুব খারাপ লাগে, কারণ গোল্ডি এখন তাদের থেকে উপরে চলে গেছে। আর এই সবার পর জ্যাম্বো লাইফে যোগ দেওয়ার জন্য মানুষের ভিড় লেগে যায় এবং দেখতে দেখতে গোল্ডি এবং শ্রীবাস্তব স্যারের দল এখন অনেক বড় দলে পরিণত হয়েছিল। গোল্ডির পুরো জীবনযাত্রাই বদলে যায়। বাড়ি সংস্কার করিয়ে সে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগিয়ে দেয়, এসি লাগায়। তারপর শুরু হয় অর্থের খেলা। এখন শ্রীবাস্তব স্যার আলাদা আলাদা শহরে গিয়ে অনুপ্রেরণামূলক বক্তার মতো তাদের দলকে উৎসাহিত করতে থাকে এবং মানুষকে যুক্ত করতে থাকে, যার ফলে ওনার একটা নিজস্ব পরিচিতি হয়ে যায়। এখন যেহেতু শ্রীবাস্তব স্যার এগিয়ে যাচ্ছিলেন, তাই ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার কারণে গোল্ডিও এগিয়ে যাচ্ছিল। তারা একটা বড় নামে পরিণত হয়েছিল, তাই এই ব্যবসার প্রতিষ্ঠাতা দিলজিতেরও তাদের উপর অনেক আশা ছিল। সে এবং তার সাথের লোকেরা খুব খুশি ছিল, কিন্তু একদিন নৈশ ভোজে গোল্ডি রেগে গিয়ে সৎকারের খুব খারাপভাবে বকা দেয় এবং সৎকারের মনে হয় যে তার দল একদমই কাজ করে দিচ্ছে না, সেই জন্য গোল্ডি তার সাথে এমন করেছে। আর সেই কারণে সৎকার নিজের দলের সাথে মিলে জ্যাম্বো লাইফের পণ্য বিক্রি করার চেষ্টা করে, যাতে তার পয়েন্ট বেড়ে যায়, এবং এতে তার সাহায্য কৃতিকাও করেছিল। একদিন সৎকার জানতে পারে যে তার ভাই সার্থক কৃতিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই জন্য সে এই কথা জিজ্ঞাসা করার জন্য তার কলেজেও পৌঁছে যায়, যেখানে সার্থক জানায় যে সে এমন কিছুই করেনি, শুধু কথা বলেছিল। সেখানেই সার্থক সৎকারকে বলে যে তার 2টো বিষয়ে অকৃতকার্য হয়েছে, এর জন্য সে এখন শিক্ষানবিশ চাকরি পাবে না। কিন্তু সার্থক এই কথা বাড়িতে জানাতে মানা করে। তখনই সে সেখানে কিছু মানুষকে হতাশ দেখে। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার কারণে তাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল, এবং জ্যাম্বো লাইফে একটা 7,000 টাকার কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স ছিল। সেজন্য সৎকার সেই মানুষদের ওই কোর্সটি বিক্রি করার পরিকল্পনা করে। পরদিন কৃতিকার সাথে সে সেই মানুষদের এই কোর্স বিক্রি করার ব্যাপারে বলতে থাকে, কিন্তু তখনই সেখানে নমন চলে আসে, এবং যখন সে দেখে যে এরা এখনও সরাসরি পণ্য বিক্রির ব্যবসা থেকে বেরোতে পারেনি, তখন সে রেগে গিয়ে মানুষদের সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ এই ব্যবসা পুরো বাজারে নিজেদের নাম খারাপ করে দিয়েছিল। যার কারণে যে সমস্ত লোক আগের কোম্পানির সাথে যুক্ত ছিল তারা সবাই এই ধরনের ব্যবসাকে ঘৃণা করতে শুরু করেছিল। এইসব নাটক যখন সার্থক জানতে পারে, তখন সে সৎকারের বাড়ি এসে তাকে বোঝায় যে সে যেন এই ব্যবসা ছেড়ে দেয়, কারণ সে এইভাবে মানুষের সাথে প্রতারণা করছে।
রেগে গিয়ে সৎকার সবাইকে বলে দেয় যে সার্থক নিজে দুটি বিষয়ে ফেল করেছে। এর ফলে সার্থকের বাবা মা খুব দুঃখী হয়ে যায়। অন্যদিকে গোল্ডি শ্রীবাস্তবকে বলে যে তারা যদি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট যোগ করে নেয় তবে তারা থাইল্যান্ডের ভ্রমণ পেতে পারে, যার কারণে তারা অনেকগুলো সভা করে সেই পয়েন্ট যোগ করে নেয় এবং তাদের দুজনের থাইল্যান্ডের ভ্রমণ নিশ্চিত হয়ে যায়। পরের দিন স্কুলে গোল্ডির দাদু বাবু ঘোড়সওয়ারি ক্লাব শুরু করে এবং তার নাম নিজের স্ত্রীর নামে রাখে, যেখানে শ্রীবাস্তব স্যারের ছেলে প্রথমবার ঘোড়ায় চড়তে পারে, যা দেখে তিনি খুব খুশি হয়, কারণ এটি ওনার স্বপ্ন ছিল। সাথে দাদুর নাম স্কুলের ট্রাস্টি হিসেবেও যুক্ত করে দেওয়া হয়, যার ফলে উনিও খুব খুশি হয়। এখন গোল্ডি এবং শ্রীবাস্তব স্যার্স থাইল্যান্ড ভ্রমণের জন্য রওনা হয়ে যায় এবং তাদের পুরো দল তাদের বিমানবন্দর পর্যন্ত ছাড়তে আসে। থাইল্যান্ডে প্রচুর আনন্দ করার পর দিলজিৎ তাদের জানায় যে তারা হলিউড প্যারাডাইজ নামের আবাসন পরিকল্পনা শুরু করতে চলেছে, যাতে জ্যাম্বো লাইফের সদস্যরা নিজেদের স্বপ্নের বাড়ি কিনতে পারে, তাও আবার একটা ছোট বিনিয়োগের সাথে। সেই আবাসনে সুইমিং পুল, রূপচর্চা কেন্দ্র এবং আরও অনেক বিলাসবহুল সুবিধা থাকবে এবং যেমন যেমন তারা বিনিয়োগ করতে থাকবে তেমন তাদের স্বপ্নের বাড়ি তৈরি হতে থাকবে। তারপর দিলজিৎ স্যার গোল্ডিকে একাকী ডেকে কিছু কথা বলে এবং এটা দেখে শ্রীবাস্তবের একটু খারাপ লাগে। এই পরিকল্পনার ব্যাপারে গোল্ডি নিজের দলকে এসে জানায়। সাথে সে বলে যে এখন তারা 1000 থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা নিয়ে মানুষকে যুক্ত করাতে পারে। বাড়ি আসার পর গোল্ডি দাদুকে সেই আবাসন পরিকল্পনা দেখায় আর বলে যে এখন তারা ওখানে বাড়ি বানাবে, একদম বিলাসবহুল বাড়ি, যার জন্য সে দাদুর কাছ থেকে বিনিয়োগের নামে টাকা নিয়ে নেয়। সাথে সে তার পিসে মশাইকেও তাতে বিনিয়োগ করার জন্য রাজি করিয়ে নেয়। সে চেয়েছিল যে পুরো পরিবার একসাথে একই জায়গায় থাকুক। পরের দিন গোল্ডি দাদু এবং নিজের পরিবারকে সেখানে দেখাতে নিয়ে যায় যা নির্মাণাধীন ছিল, আর যে বাড়িটি গোল্ডির পছন্দ হয় সেই একই বাড়ি শ্রীবাস্তবেরও পছন্দ হয়। তাই তাদের দুজনের মধ্যে একটু দূরত্ব বেড়ে যায় এবং পরবর্তী সভায় দলের সামনেই তাদের দুজনের দলে ফাটল ধরে যায়, যার ফলে তারা কাউকেই যুক্ত করাতে পারে না। এই সব কিছু শ্রবণ স্যারের প্ররোচনায় হচ্ছিল। তিনি শ্রীবাস্তব এবং গোল্ডির মধ্যে ফাটল ধরাতে চেয়েছিলেন, কিন্তু তারা নিজেদের মধ্যে বসে একটা সমাধান করে নেয়। ওদিকে সৎকার কৃতিকাকে চিঠির মাধ্যমে নিজের ভালোবাসা জানায়, যা চুনমুন ধরে এবং সে সেটাকে নিয়ে দাদুর বাড়িতে চলে আসে সৎকারকে অপমান করার জন্য। কিন্তু কৃতিকা নিজের বাবারই বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে এবং তখন চুনমুন তার সামনে বসে তাকে এমনটা করতে না বলে। তখন কৃতিকা বলে যে সে এটাই চেয়েছিল, তাই সে এইসব করেছে। আসলে কিছু বছর আগে কৃতিকা অন্য এক ছেলেকে ভালোবাসত, কিন্তু চুনমুন তাকে পছন্দ করতো না। সে চুনমুনকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনি মানেনি এবং তারই বদলা আজ কৃতিকা চুনমুনের থেকে নিয়েছে। যদিও তার মনে সৎকারের জন্য কোনো ভালোবাসা ছিল না, সে শুধু তাকে ব্যবহার করেছিল। পরের দিন গোল্ডি এবং শ্রীবাস্তব নিজের দলের সাথে একটা সভায় যায়, যেখানে গোল্ডি একটা চমকে দেওয়ার মতো সত্য জানতে পারে। মানুষের কাছে শ্রীবাস্তবের তরফ থেকে একটা বার্তা পাঠানো হয়েছে যে তাদের ঋণ দেওয়া হচ্ছে, যেখানে জ্যাম্বো লাইফ আসলে তাদের নামে নিজেই ঋণ নিচ্ছে এবং এমন অনেক মানুষের সাথেই তারা এটা করে ফেলেছে। অর্থাৎ এটি এক ধরনের জালিয়াতি চলছিল জ্যাম্বো লাইফের পক্ষ থেকে। এবং যখন এই কথা গোল্ডি এবং শ্রীবাস্তব জানতে পারে তখন তারা ওখান থেকে চুপচাপ চলে আসে। পরদিন সংবাদে এই কেলেঙ্কারিটি প্রকাশ্যে চলে আসে। চুনমুন এবং তার স্ত্রী জ্যাম্বো লাইফ ব্যবসা ছেড়ে সংবাদ মাধ্যমের সামনে এসে এই জালিয়াতিকে ফাঁস করে দেয়। এখন যেহেতু এতদিন ধরে জ্যাম্বো লাইফের মূল মুখ শ্রীবাস্তব হয়েছিলেন, তাই পুলিশ তাকে ধরার জন্য রওনা দেয়, কিন্তু শ্রীবাস্তব বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গোল্ডির মাথায় ঢুকছিল না যে এসব কি হচ্ছে। দিলজিৎ সংবাদ মাধ্যমের সামনে নিজের দায়ে ঝেড়ে ফেলে এবং প্রধান অপরাধী হিসেবে গোল্ডি ও শ্রীবাস্তবকে চিহ্নিত করে দেয়। ওদিকে যে সমস্ত মানুষের টাকা এতে লেগেছিল তারা সবাই এখন ডুবতে বসেছিল, কিন্তু গোল্ডি তাদের বিশ্বাস যোগায় যে সে যে কোনোভাবে নিজের দলের টাকা ফেরত এখানে ছাড়বেই। অন্যদিকে সেই বৃদ্ধ এবং তার স্ত্রী নিজের ছেলের সাথে দেখা করার জন্য জার্মানিতে যাওয়ার কথা ছিল, কারণ তাদের নাতনি হয়েছিল, কিন্তু তারা যে টাকা জ্যাম্বো লাইফে লাগিয়েছিল তা এখন শূন্য দেখাচ্ছিল, অর্থাৎ তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে গিয়েছিল। দাদি সৎকারকে ডেকে সেই আবাসন প্রকল্পে গিয়ে তাদের টাকা ফেরত নিয়ে আসতে বলে, কিন্তু যখন সৎকার ওখানে পৌঁছায় তখন সে জানতে পারে যে ওই জমিটি তো সরকারি বনের শপথে ছিল এবং সেই জন্য আদালতে ওটাকে অবরুদ্ধ করার আদেশ দিয়েছে। অর্থাৎ তাদের পুরো টাকা এখন ডুবে গেছে। অন্যদিকে গোল্ডি চুনমুনের থেকে জানতে পারে যে জ্যাম্বো লাইফের জালিয়াতির ব্যাপারটা সে কিছুদিন আগেই জানতে পেরেছিল। আসলে শ্রবণ কিছু সময় আগে চুনমুনকে তাদের ব্যাংকের দ্বারা ভুয়া ঋণ অনুমোদন করতে বলেছিল এবং তখনই চুনমুনের মনে হয়েছিল যে জ্যাম্বো লাইফ একটা ভুয়ো প্রতিষ্ঠান এবং সেই জন্য তারা ওটা ছেড়ে দিয়েছিল। আগে খোঁজ নিয়ে গোল্ডি জানতে পারে যে এই সমস্ত ঋণ একটা উৎপাদন কারখানার কাছে যাচ্ছে যা গাফরগাঁওতে ছিল এবং সেই জন্য গোল্ডি ওখানে পৌঁছে যায়। আর
যখন সে সেই কারখানার ভেতরে গিয়ে দেখে তখন 50 টাকার পণ্যের উপর জ্যাম্বো লাইফের তকমা লাগিয়ে ওই 500 টাকায় বিক্রি করা হয়, যেখানে জ্যাম্বো লাইফ তো কোনো বৈধ প্রতিষ্ঠানই ছিল না, ওটা অন্য এক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল এবং দিলজিৎ তো সেটা শুধুমাত্র নামমাত্র অংশীদার ছিল, অর্থাৎ পুরো ব্যবসাটাই ভুয়া ছিল। যখন গোল্ডি সেই ব্যক্তির ঠিকানা খোঁজে তার গ্রামে পৌঁছায় তখন সে বিছানায় অসুস্থ অবস্থায় তার শেষ নিঃশ্বাস গুনছিল। তারা খুব গরিব ছিল এবং সেখানে গোল্ডি জানতে পারে যে কিছু লোক তার চিকিৎসা করানোর লোভ দেখিয়ে তার সমস্ত নথিপত্র নিয়ে গিয়েছিল এবং সেগুলোর অপব্যবহার তারা করেছিল। পাশাপাশি একই রকম কাজ তাদের সাথে এই প্রতিষ্ঠানটিও করেছিল। সেখানে গোল্ডি যখন আগের প্রতারক কোম্পানির মঞ্চের ছবি দেখে তখন সে তাতে অভিনেতা রণধীর চৌধুরীকে দেখতে পায়। তখন তার উপর তার সন্দেহ হয় এবং সে তার ঠিকানা খোঁজে তার পরের অনুষ্ঠানে পৌঁছে যায়, যেখানে রণধীর চৌধুরী প্রধান চালক ছিল এই সব প্রতারক চক্রের। কিন্তু গোল্ডি তার কিছুই করতে পারে না। সে গোল্ডিকে সতর্ক করে যে তার পুরো পরিবার জেলে যাবে কারণ ওরাই সরাসরি এতে জড়িত, কিন্তু গোল্ডির অনেক অনুরোধ করার পর সে তাদের ছেড়ে দেয়। যেই সমস্ত মানুষের টাকা গেছে তারা সবাই গোল্ডির বাড়ি এসে ভাঙচুর করতে শুরু করে দেয়, আর গোল্ডির পরিবারের লোকেরা লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে বাধ্য হয়। বাকি লোকেরাও নিজেদের টাকা হারিয়ে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে বাধ্য হচ্ছিল। গাইস, এই কাহিনী যদিও মুভির কাহিনী, কিন্তু বাস্তব জীবনে আমি অনেকের সাথে এই ঘটনা ঘটতে দেখেছি। আমাদের তথ্যে দেখানো হয় যে প্রতি বছর হাজার হাজার কোটি জালিয়াতি এই ধরনের প্রতিষ্ঠানগুলো করে থাকে এবং লক্ষ লক্ষ মানুষ নিজেদের কষ্টের টাকা হারিয়ে ঘুরে বেড়াতে বাধ্য হয়। এই ধরনের প্রতিষ্ঠান থেকে দূরে থাকা উচিত, যা আপনার টাকাকে দ্বিগুণ করার নিশ্চয়তা দেয়। এই পর্যায়ে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে পুলিশ শ্রীবাস্তবকে ধরে নেয় এবং দাদু গোল্ডের বিয়ে দিয়ে দেয় যাতে যৌতুকে যা কিছু আসবে তা দিয়ে সে তাদের ঋণ শোধ করতে পারে। সবশেষে তরুণ বাজাজ আরও একটা নতুন ব্যবসার প্রস্তাব নিয়ে গোল্ডির কাছে আসে এবং গোল্ডি তাকে ফিরিয়ে দেয়। এরই সাথে এই সিরিজের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আপনারাও কি এই ধরনের কোনো প্রতারণায় ফেসেছেন? যদি হ্যাঁ হয় তবে সেই প্রতিষ্ঠানের নাম মন্তব্য করে অবশ্যই জানিয়ে যাবেন যাতে এর সত্যতা সামনে আসতে পারে। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজনদের এবং পরিচিতদের কাছে যাতে তারা এই ধরনের জালিয়াতিকে বুঝতে পারে এবং তাতে ফেসে না যায়। গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এসব চোর বাটপার স্ক্যাম ফ্রড থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।